আজ রাতে বাড়িতে কেউ ছিল না, তাই আমি আমার বাড়ির কাজের ছেলেকে ডেকে নিজের রুমে নিয়ে এলাম। আমি তাকে বললাম আমার শরীরটা ম্যাসাজ করে দিতে। সে একটি সাধারণ লুঙ্গি পরে এসেছিল, যা দেখে আমি একটু অবাক হয়েছিলাম, এবং খুব যত্ন সহকারে আমার ম্যাসাজ করা শুরু করল। তার হাতের স্পর্শে যেন আরাম ছড়িয়ে পড়ছিল। প্রথমে সে আমার হাতে আর কাঁধেতে লাগাল। তার স্পর্শ এতটাই মোলায়েম আর মনোযোগপূর্ণ ছিল যে আমার শরীরের ক্লান্তি আর ব্যথা ধীরে ধীরে কমে আসতে লাগল। আমি চোখ বন্ধ করে অনুভব করছিলাম যেন এই মুহূর্তটা আমাকে শান্তি দিচ্ছে। তার হাতের মৃদু স্পর্শ এবং যত্ন আমাকে আরও ভালো অনুভব করাচ্ছিল। আমি পুরোপুরি সেই মুহূর্তের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। তার আঙুলের স্পর্শ যেন আমার সমস্ত ক্লান্তি আর যন্ত্রণা ধীরে ধীরে মুছে দিচ্ছিল। যখন সে আমার ঘাড়ে মৃদু স্পর্শ করল, আমি চোখ খুলে তার দিকে তাকালাম। তার চোখে যেন এক গভীরতা ছিল, যা আমাকে বোঝাচ্ছিল যে সে আমার মনের ব্যথাগুলো বুঝতে পারছে। কয়েক মুহূর্তের জন্য পুরো ঘর এক অদ্ভুত নীরবতায় ভরে উঠল। কাজের ছেলে তখন মৃদু স্বরে বলল, আপনি একটু বিশ্রাম করুন। ভাবি, তার কথায় আমি একটু স্বস্তি অনুভব করলাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর সে আবার এসে আমাকে, আমার শ্বশুর শাশুড়ি বয়সে অনেকটাই প্রবীণ হয়ে গেছেন, আর তাদের দেখাশোনা ও বাড়ির সমস্ত কাজের দায়িত্ব আমার উপর। শুরুতে সবকিছু বেশ ভালো লাগছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এক ধরনের একাকিত্ব আমাকে গ্রাস করতে শুরু করল। সারাদিন কাজ আর শ্বশুর শাশুড়ির সেবায় কাটত, কিন্তু মনের শান্তি যেন কোথাও হারিয়ে গিয়েছিল। একদিন আমি আমার এই অসুবিধার কথা ফোনে আমার স্বামীর সঙ্গে শেয়ার করলাম। তিনি বিদেশে থাকতেন। তিনি আমার কথা মন দিয়ে শুনলেন এবং আমাকে বাড়ির কাজের সহায়তার জন্য একজন কাজের ছেলে রাখার পরামর্শ দিলেন। কিছুদিন পর আমাদের বাড়িতে ঈশান নামে একজন যুবক কাজ করতে এলো। সে মাত্র ১৯ বছর বয়সী, খুবই সরল প্রকৃতির এবং পরিশ্রমী। ঈশানের সাহায্যে আমার কাজের চাপ অনেকটাই কমে গেল। সে প্রতিদিন সকালে বাড়ি পরিষ্কার করত, শ্বশুর শাশুড়ির যত্ন নিত এবং ছোটখাটো অন্যান্য কাজও সামলাত। ধীরে ধীরে সে আমাদের পরিবারের এক অংশ হয়ে উঠল। একদিন যখন শ্বশুর শাশুড়ি বিশ্রাম নিচ্ছিলেন, আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। ঠিক তখন ঈশান এসে বলল, ভাবি, আর কোনো কাজ থাকলে বলুন। তার এই কথায় আমি হেসে বললাম, না ঈশান, আজ তুমি অনেক কাজ করেছ, এবার একটু বিশ্রাম নাও। তার কাজের প্রতি নিষ্ঠা আর সততা দেখে আমি ভাবতে লাগলাম, হয়তো জীবনের কঠিন পরিস্থিতি তাকে কম বয়সেই এতটা সংগ্রাম করতে শিখিয়ে দিয়েছে। বন্ধুরা, দিনগুলো কেটে যাচ্ছিল, আর বাড়ির পরিবেশও আগের থেকে অনেকটাই ভালো লাগতে শুরু করেছিল। কিন্তু আমার মনের ভেতরে এক ধরনের একাকিত্বের শূন্যতা এখনও রয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে ঈশানের সহানুভূতিশীল আচরণ এবং আমাদের সব প্রয়োজনের যত্ন নেওয়ার তার চেষ্টা আমার জন্য এক ধরনের ভরসা হয়ে উঠছিল। যেমনটি আমি আগেও বলেছিলাম, আমার শ্বশুর ছিলেন প্রবীণ এবং কিছুদিন ধরে তার শরীর ভালো যাচ্ছিল না। তিনি প্রায়ই বলতেন, পায়েল, তুই আমাদের এই বাড়ির আসল দায়িত্ব সামলাচ্ছিস। তার এই কথাগুলো আমাকে মানসিকভাবে আরও করে তুলত। একদিন সকালে আমি চা বানানোর জন্য উঠি এবং দেখি শ্বশুরমশাই নিজের ঘরে বসে আছেন এবং বুকে হাত দিয়ে ব্যথায় কাতরাচ্ছেন। আমি ভয় পেয়ে দ্রুত শাশুড়িমাকে ডাকলাম এবং গ্রামের ডাক্তারকে ফোন করলাম। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন, এটি বুকে তীব্র ব্যথার কারণে হয়েছে এবং তাকে দ্রুত বড় কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি মুকেশকে দুবাই ফোন করে বাবার অসুস্থতার খবর জানালাম। বললাম, তোমাকে এখানে আসতেই হবে, কিন্তু সে অসহায়ভাবে বলল, ছুটি নিতে পারছি না। তুমি যত্ন নাও। তার কথায় ভেঙে পড়লেও গ্রামবাসীদের সহায়তায় শ্বশুরমশাইকে হাসপাতালে নিয়ে গেলাম। চিকিৎসা শুরু হলেও তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। শাশুড়িমা সংজ্ঞাহীন, পুরো বাড়িতে শোকের ছায়া। আবার মুকেশকে ফোন করে জানালাম, বাবাকে হারিয়েছি, তোমার প্রয়োজন। সে বলল, ছুটি পাওয়া কঠিন, চেষ্টা করছি। গ্রামের মানুষ পাশে দাঁড়াল। শ্বশুরমশাইয়ের শেষকৃত্য সম্পন্ন হল। শাশুড়িমার কান্নায় আমিও ভেঙে পড়লাম। ঈশান চুপচাপ দূরে দাঁড়িয়েছিল, তার চোখে জল স্পষ্ট দেখা যাচ্ছিল। বাড়ি ফিরে সবকিছু যেন শূন্য লাগছিল। প্রতিটি কোণায় শ্বশুরমশাইয়ের স্মৃতিগুলো ছড়িয়েছিল। শাশুড়িমা আমাকে বললেন, পায়েল, এখন এই বাড়ির সমস্ত দায়িত্ব তোর ওপর। তার এই কথা শুনে আমি আরও ভেঙে পড়েছিলাম, কিন্তু নিজের মনের কষ্টকে আড়াল করে নিজেকে সামলানো আমার জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়াল। সেই দিন থেকে আমি সিদ্ধান্ত নিলাম, আমার একাকিত্ব এবং ব্যথা ভুলে বাড়িটাকে টিকিয়ে রাখতে হবে।
শাশুড়িমার যত্ন নেওয়া এবং বাড়ির সমস্ত দায়িত্ব পালন করা এখন আমার প্রথম কাজ হয়ে উঠল। আমার মনের এক কোণে সবসময় এই ব্যথা থেকে যাবে যে শ্বশুরমশাইয়ের শেষ বিদায়ের সময় আমার স্বামী আমাদের সঙ্গে থাকতে পারেননি। শ্বশুরমশাইয়ের প্রয়াণের পর বাড়িতে গভীর শোক এবং নীরবতা নেমে এসেছিল। শাশুড়িমা কিছুদিনের জন্য তার মেয়ের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলেন, যাতে তার মন কিছুটা পরিবর্তন হয়। আমি তাকে বাধা দিইনি, কারণ আমিও চাইছিলাম তিনি এই দুঃখ থেকে বেরিয়ে আসুন। শাশুড়িমা চলে যাওয়ার পর বাড়িতে কেবল আমি আর কাজের ছেলে ঈশান ছিলাম। ঈশান সারাদিন বাড়ির কাজে ব্যস্ত থাকত এবং আমার প্রয়োজনের দিকে খেয়াল রাখত। কিন্তু এই সবের মধ্যেও শ্বশুরমশাইয়ের স্মৃতিগুলো এবং বাড়ির নিস্তব্ধতা আমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। একদিন সকাল থেকে আমার শরীর খুবই ক্লান্ত লাগছিল। পুরো শরীরে এমন ব্যথা হচ্ছিল যেন আমার সমস্ত শক্তি কেড়ে নেওয়া হয়েছে। আমি ঈশানকে ডাকলাম, ঈশান, একটু পানি এনে দাও। সে দ্রুত দৌড়ে এসে বলল, ভাবি, আপনি কি ঠিক আছেন? আমি বললাম, না, শরীর খুব ব্যথা করছে। মনে হয় কাজের চাপে খুব ক্লান্ত হয়ে গেছি। ঈশান কিছু না বলে দ্রুত গরম পানি আর এক বোতল তেল এনে দিল। তারপর সে বলল, ভাবি, যদি আপনি চান আমি আপনাকে একটু সাহায্য করতে পারি। এতে আপনার আরাম হবে। আমি প্রথমে কিছুটা সংকোচ করেছিলাম, কিন্তু ব্যথাটা এতটাই বেশি ছিল যে আমি তাকে না করতে পারিনি। ঈশান ধীরে ধীরে আমার হাত এবং কাঁধে তেল লাগাতে শুরু করল। তার স্পর্শ ছিল হালকা এবং মনোযোগী। যখন তার আঙুলগুলো আমার কাঁধে স্পর্শ করল, মনে হলো ব্যথাটা একটু কমে এসেছে। আমি চোখ বন্ধ করে অনুভব করছিলাম যে এই মুহূর্তটা আমাকে কিছুটা শান্তি দিচ্ছে। ঈশান জিজ্ঞাসা করল, ভাবি, এখন কি একটু আরাম লাগছে? আমি ধীরে বললাম, হ্যাঁ ঈশান, একটু ভালো লাগছে। তার কণ্ঠে যে আন্তরিকতা ছিল তা আমাকে এক ধরনের সান্ত্বনা দিচ্ছিল। বন্ধুরা, যখন সে আমার পিঠে তেল মালিশ করতে শুরু করল, তখন আমি এক ধরনের উষ্ণতা অনুভব করলাম। তার আঙুলগুলো যেন আমার ব্যথা মুছে ফেলার চেষ্টা করছিল, আর আমার মনে এক অদ্ভুত শান্তি আসছিল। সে খুব যত্ন নিয়ে কাজ করছিল, কিন্তু তার কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে আমার মনে এক অজানা অনুভূতি জাগতে শুরু করল। তার স্পর্শ এতটা সান্ত্বনা দিচ্ছিল যে আমি সেই মুহূর্তের জন্য নিজেকে সম্পূর্ণভাবে ছেড়ে দিলাম। তার আঙুলগুলো যেন আমার ব্যথাকে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছিল। যখন সে আমার গলায় হালকা স্পর্শ করল, আমি আস্তে আস্তে চোখ খুলে তাকে দেখলাম। তার চোখে এক ধরনের গভীরতা ছিল, যেন সে আমার যন্ত্রণা বোঝে, আমাকে অনেক সম্মান করে। বন্ধুরা, কিছুক্ষণের জন্য ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। ঈশান বলল, ভাবি, এখন আপনাকে বিশ্রাম নেওয়া উচিত। ঈশান বলল, ভাবি, আপনি বিশ্রাম করুন, আমি চা বানিয়ে দিচ্ছি। আমি মাথা নেড়ে সায় দিলাম এবং সোফায় শুয়ে পড়লাম। সেই দিন থেকে আমি বুঝতে পারলাম, ঈশান শুধু বাড়ির কাজকর্মই দেখাশোনা করছে না, বরং আমার মানসিক অবস্থাকেও বোঝার চেষ্টা করছে। সে আমার নীরবতাকে অনুভব করত এবং আমাকে একাকিত্ব থেকে বের করে আনার জন্য সব রকম চেষ্টা করত। বন্ধুরা, পায়েল এবং ঈশানের সম্পর্ক শুরু থেকেই একটু আলাদা ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি এক মিষ্টি এবং হৃদয়ছোঁয়া গল্পে পরিণত হতে লাগল। শাশুড়িমা গ্রামের বাড়িতে চলে যাওয়ার পর যখন বাড়িতে কেবল পায়েল এবং ঈশান ছিল, তখন দুজনের মধ্যে আরও ভালো বোঝাপড়া তৈরি হতে লাগল। প্রতিদিন ঈশান বাড়ির কাজে সাহায্য করত এবং পায়েল তার সহায়তা অনুভব করে নিজের ক্লান্তি ও একাকিত্ব থেকে বেরিয়ে আসার চেষ্টা করত। পায়েল জানত, ঈশান তার জন্য কেবল একজন কর্মচারী নয়, বরং একজন ভালো মানুষ, যে সবসময় তার পাশে থাকার চেষ্টা করে। একদিন পায়েল ঠান্ডায় খুব অসুস্থ হয়ে পড়ল। সে তার ঘরের বিছানায় শুয়েছিল এবং শরীর খুব খারাপ লাগছিল। ঈশান এটি লক্ষ্য করল এবং কোনো দেরি না করে তার কাছে গিয়ে বলল, ভাবি, আপনি কি ঠিক আছেন? গরম পানির দরকার কি? পায়েল ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ ঈশান, শুধু একটু বিশ্রাম দরকার। ঈশান কোনো প্রশ্ন না করে ঘরটাকে আরামদায়ক করার জন্য সব রকম চেষ্টা করল। ঈশান তাজা ফুলের একটি তোড়া এনে টেবিলের উপর রাখল এবং একটি কাপ চা তৈরি করে বলল, ভাবি, এই চা খেলে আপনি একটু আরাম পাবেন। যখন ঈশান চায়ের কাপ পায়েলের হাতে তুলে দিল, তখন তাদের আঙুল এক মুহূর্তের জন্য স্পর্শ করল। এটি একটি বিশেষ মুহূর্ত ছিল, যা তাদের দুজনের মধ্যে কোনো অজানা অনুভূতির জন্ম দিল। পায়েল ঈশানের চোখের দিকে তাকাল এবং সেখানে এমন কিছু দেখল যা সে আগে কখনো অনুভব করেনি। তার দৃষ্টিতে যেন পায়েলকে বোঝার একটি প্রচেষ্টা ছিল, এবং তার স্পর্শে এমন এক উষ্ণতা ছিল যা কেবল সাহায্যের নয়, আরও গভীর কিছু বলছিল। পায়েল একটু ভালো অনুভব করতে লাগল, আর ঈশান তার সাহায্য চালিয়ে যেতে থাকল।
তার আশেপাশের উষ্ণতা এবং তার যত্ন যেন পায়েলের মনে এক ধরনের শান্তি নিয়ে এলো। পায়েলের মন ধীরে ধীরে এক অদ্ভুত শান্তি ও নিরাপত্তার অনুভূতি নিয়ে ভরতে শুরু করল। ঈশানের সঙ্গে সময় কাটালে তার আর একাকিত্বের অনুভূতি হতো না। ঈশানের উপস্থিতি যেন প্রতিটি মুহূর্তে তাকে সান্ত্বনা এবং স্বস্তি এনে দিত। একদিন সন্ধ্যায় চাঁদের আলো ভরা বাগানে বসে ঈশান হালকা হেসে পায়েলকে বলল, ভাবিজি, আপনি ভালো আছেন তো? পায়েল হেসে উত্তর দিল, হ্যাঁ ঈশান, তোমার যত্নে আমি অনেক ভালো অনুভব করছি। সেই সন্ধ্যায় চাঁদের আলো ঈশানকে দেখে পায়েল তার মনের কথা বলতে দ্বিধা করেনি। ঈশান, তুমি সত্যিই অসাধারণ। এই কঠিন সময়ে তুমি আমার পাশে দাঁড়িয়েছ, আমাকে সমর্থন দিয়েছ। তোমার প্রতি আমি কৃতজ্ঞ। ঈশান মৃদু হেসে বলল, আপনার খুশি থাকাটাই আমার সবচেয়ে বড় পাওয়া ভাবিজি। এভাবে তাদের কথোপকথন আরও গভীর হয়ে উঠল। কিন্তু তারা দুজনেই সতর্ক ছিল যেন কোনো সীমা লঙ্ঘন না হয়। ঈশান পায়েলের চোখে তাকিয়ে নরম গলায় বলল, ভাবিজি, আপনার জন্য ভালো কিছু করতে পারা সবসময় আমার কাছে আনন্দের। আপনি সবসময় যত্ন এবং সাহায্যের যোগ্য। চাঁদের আলোয় ঠান্ডা বাতাসে তাদের মধ্যে একটি নীরব কিন্তু গভীর মুহূর্ত সৃষ্টি হয়। দুজনেই অনুভব করছিল যে তারা একে অপরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে পায়েল উপলব্ধি করল যে তার অনুভূতিগুলো কেবল বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, তার মনের গভীরে অন্য কিছু জন্ম নিয়েছে। ঈশানের চোখের উজ্জ্বলতা এবং তার স্পর্শে একটি অব্যক্ত ভালোবাসার স্পর্শ ছিল। সময়ের সঙ্গে সঙ্গে ঈশান এবং পায়েলের সম্পর্ক আরও গভীর হতে শুরু করল। তাদের মধ্যে তৈরি হওয়া বোঝাপড়া এবং একে অপরের প্রতি অনুভব করা বিশেষ মায়া তাদের হৃদয়কে একসূত্রে বেঁধে দিল। তবে তারা সবসময় নিজেদের নৈতিকতা এবং সীমারেখার প্রতি শ্রদ্ধাশীল ছিল। একদিন ঈশান পায়েলকে বলল, ভাবিজি, আমি মনে করি আমার অনুভূতিগুলো শুধুই শ্রদ্ধার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আরও কিছু গভীর। সেই মুহূর্তটি যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে উঠল। পায়েলের চোখে জল ছিল, কিন্তু তা আনন্দের। পায়েল মৃদু স্বরে বলল, আমিও ঈশান, আমিও। তারা একে অপরের হাত ধরল, যেন তাদের চারপাশের সমস্ত দুশ্চিন্তা ও ঝামেলা হাওয়ায় মিলিয়ে গেল। তাদের ভালোবাসা ধীরে ধীরে শব্দহীন কিন্তু হৃদয়ের ভাষায় গভীর হয়ে উঠছিল। এখন তাদের জন্য এটি কেবল ভালোবাসা নয়, বরং একটি সুন্দর যাত্রা হয়ে দাঁড়িয়েছিল, যেখানে তারা একে অপরের পাশে থেকে জীবনের কঠিন পথ অতিক্রম করছিল। পায়েল এবং ঈশানের সম্পর্ক প্রথমে শুধুমাত্র কাজের সীমার মধ্যে ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা ধীরে ধীরে গভীর ও আবেগপূর্ণ সম্পর্কে পরিণত হয়। তাদের মধ্যে অনেক ছোট ছোট কথা হতো, যা তাদের সম্পর্ককে বিশেষ করে তুলত। সেই কথোপকথনে অনেক সময় কোনো শব্দ থাকত না, থাকত শুধু ইঙ্গিত। একদিন পায়েল রান্নাঘরে ব্যস্ত ছিল। রান্নায় এতটাই মনোযোগী ছিল যে খেয়াল করেনি তার শাড়ির আঁচল গ্যাসের চুলার কাছে এসে পড়েছে। ঠিক সেই সময় ঈশান সেখানে এসে দেখে ফেলে এবং দ্রুত তার আঁচল সরিয়ে দেয়। ঈশান মৃদু হেসে বলল, ভাবিজি, নিজের যত্ন নেবেন। পায়েল লজ্জায় মাথা নত করে বলল, ধন্যবাদ ঈশান। এই ছোট ছোট ঘটনাগুলো তাদের সম্পর্কে আরও গভীরতা আনতে লাগল। ঈশান দেখল যে পায়েলের শাড়ির আঁচল চুলার আগুনের কাছে ঝুলছে। কোনো কথা না বলে সে দ্রুত কাছে এসে শাড়ির আঁচল ঠিক করে দিল। ভাবিজি, আগুনের কাছে সাবধান থাকুন, এটা বিপজ্জনক হতে পারে, ঈশান শান্তভাবে বলল। তার মুখে মৃদু হাসি। পায়েল তার দিকে তাকাল, আর ঈশানের স্পর্শ যেন তার মনে এক অদ্ভুত উষ্ণতার অনুভূতি এনে দিল। মনে হল কেউ যেন শুধুমাত্র তারই যত্ন নিচ্ছে। আরেক সন্ধ্যায় যখন পায়েল বাড়িতে একা ছিল, সে ক্লান্ত হয়ে শুতে যাচ্ছিল। ঠিক তখনই দরজার কাছে ঈশান এসে বলল, ভাবিজি, আপনি ঠিক আছেন তো? তার কণ্ঠে চিন্তার এক গভীরতা ছিল যা পায়েলের মন ছুঁয়ে গেল। পায়েল বলল, হ্যাঁ ঈশান, শুধু একটু ক্লান্ত লাগছে। তারপর সে ঈশানকে পাশে বসতে ইঙ্গিত করল। তাদের চোখ একে অপরের সঙ্গে মিলল, আর সেই মুহূর্তে দুজনেই এক অদ্ভুত অনুভূতিতে আচ্ছন্ন হয়ে পড়ল। ঈশান ধীরে ধীরে কাছে এসে বলল, যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি সাহায্য করব। পায়েল মাথা নেড়ে সম্মতি জানাল এবং তার হাত ঈশানের দিকে বাড়িয়ে দিল। তুমি সবসময় আমার পাশে থাকো ঈশান, তোমার উপস্থিতি আমাকে খুব ভালো লাগায়। তাদের সম্পর্কের এই নীরব ভালোবাসা প্রতিদিন একটু একটু করে গভীর হচ্ছিল। কোনো শব্দ নয়, শুধুমাত্র একে অপরের স্পর্শ এবং যত্নই যেন তাদের মধ্যেকার সম্পর্ককে দৃঢ় করছিল। একদিন পায়েল বাথরুমে ছিল, আর ঈশান দরজার বাইরে থেকে মৃদু শব্দে বলল, ভাবিজি, আপনাকে কোনো সাহায্য লাগবে কি? পায়েল ভিতর থেকে উত্তর দিল, না ঈশান, সব ঠিক আছে।
ঈশান জানত পায়েল বাড়িতে একা ছিল এবং হয়তো কিছু প্রয়োজন হতে পারে। সে দরজার বাইরে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, ভাবিজি, আপনাকে কিছু লাগবে কি? তার কথায় একটা যত্ন এবং মমতার স্পষ্ট ইঙ্গিত ছিল। পায়েল ধীরে বলল, হ্যাঁ ঈশান, দয়া করে আমার জন্য তোয়ালেটা এনে দাও। এটা এখানেই রাখা আছে। ঈশান তৎক্ষণাৎ তোয়ালে এনে দিল। যখন সে তা পায়েলের হাতে দিল, তাদের আঙুল কয়েক মুহূর্তের জন্য স্পর্শ করল। সেই ছোট্ট স্পর্শ যেন উভয়ের মধ্যে এক উষ্ণ অনুভূতি এনে দিল। পায়েল ঈশানের চোখের দিকে তাকাল, আর ঈশান মৃদু হেসে মাথা নিচু করল, যেন সেই মুহূর্তটি তিনিও অনুভব করছিল এক সন্ধ্যায়, যখন পায়েল বাড়িতে একা ছিল এবং ক্লান্তিতে বিছানায় শুয়ে পড়েছিল। তখন ঈশান এসে বলল, ভাবিজি, আপনি কি ঠিক আছেন? আপনার কিছু দরকার হলে বলুন। পায়েল তার দিকে তাকিয়ে বলল, তুমি আছো ঈশান। তাতেই আমি স্বস্তি পাই। এই ছোট ছোট মুহূর্তগুলো তাদের সম্পর্কের গভীরতাকে আরও বাড়িয়ে তুলছিল। কোনো কথার প্রয়োজন ছিল না, তাদের আচরণ এবং যত্নই যেন সবকিছু বলে দিত। ঈশান পায়েলের পাশে এসে বসল এবং চিন্তিত স্বরে বলল, ভাবিজি, আপনি কি ঠিক আছেন? পায়েল ক্লান্ত গলায় বলল, ঈশান, আমি একটু ক্লান্ত, তোমার সাহায্য আমার খুব দরকার ছিল। ঈশান সম্মান দেখিয়ে বলল, আপনার যদি বিশ্রামের প্রয়োজন হয় আমি বাইরে চলে যাই, যাতে আপনি শান্তিতে বিশ্রাম নিতে পারেন। পায়েল মৃদু হেসে কিছু বলল না, কিন্তু তাদের দুজনের মধ্যেকার অনুভূতি যেন শব্দের বাইরে কিছু বলে দিচ্ছিল। দিনের পর দিন পায়েল এবং ঈশানের সম্পর্ক ধীরে ধীরে বন্ধুত্বের সীমা ছাড়িয়ে এক গভীর ভালোবাসায় পরিণত হতে লাগল। প্রতিটি ছোট সাহায্য, প্রতিটি স্পর্শ আর প্রতিটি ইঙ্গিতে তাদের মধ্যেকার যত্ন এবং ভালোবাসা প্রকাশ পেতে থাকল। কয়েকদিন পরে পায়েলের শাশুড়ি মেয়ের বাড়ি থেকে ফিরে এলেন। বাড়িতে নতুন করে ব্যস্ততা শুরু হল। তবে শাশুড়ির ফিরে আসায় পায়েল কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ল। তার মনে ভয় জাগল যে তার এবং ঈশানের মধ্যেকার এই শব্দহীন গভীর সম্পর্ক যদি শাশুড়ির চোখে পড়ে যায় তাহলে কি হবে। পায়েল ঈশানের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করল এবং নিজের মনে প্রশ্ন করল, এটা কি সত্যিই ভালোবাসা, নাকি আমি ভুল কিছু ভাবছি? তার মনে এক অদ্ভুত ভয় কাজ করছিল, যদি শাশুড়ি এটা বুঝতে পারেন তাহলে কি হবে। সমাজ এবং পরিবারের দৃষ্টিভঙ্গিতে এই সম্পর্ককে সঠিক বলে মেনে নেওয়া যাবে কিনা, সেই দ্বিধায় পায়েলের মন ভারাক্রান্ত হয়ে উঠল। এক সন্ধ্যায় পায়েল রান্নাঘরে কাজ করছিল। সেই সময় ঈশান সেখানে এসে তার কাছে একটু সাহায্য চাইল। তারা কথা বলছিল, কিন্তু ঠিক তখনই পায়েলের শাশুড়ি বাড়িতে ঢুকে পড়লেন। পায়েলের বুক ধকধক করতে লাগল। সে চুপি চুপি ঈশানকে বলল, এখন থেমে যাও, শাশুড়ি মা এসেছেন। ঈশান মাথা নিচু করে কোনো প্রশ্ন না করেই নীরবে কাছ থেকে সরে গেল। সে জানত এখন একটু দূরত্ব বজায় রাখাই ভালো, যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়। পায়েলও নীরবে রান্নার কাজে মন দিল, কিন্তু তার মনের ভেতর চিন্তার ঢেউ আছড়ে পড়তে লাগল। শাশুড়ি মা কি কিছু টের পেয়েছেন? রাতে যখন শাশুড়ি মা নিজের ঘরে ঘুমাতে গেলেন, পায়েলের হৃদস্পন্দন আরও বেড়ে গেল। সে ধীরে ধীরে নিজের ঘরে ফিরে এল। ঈশানকে নিয়ে ভাবতে ভাবতে সে অস্থির হয়ে পড়ল। ঈশানের মুখ আর তাদের কথোপকথনগুলো, যা তার হৃদয়ের খুব কাছাকাছি চলে এসেছিল, এখন তাকে ভয় দেখাতে শুরু করেছিল। যদি শাশুড়ি মা কিছু বুঝে যান? পায়েল নিজের মনে এই প্রশ্ন করল। পরের সকালে পায়েল আর শাশুড়ি মা একসঙ্গে নাশতা করছিল। শাশুড়ি মা হালকা হাসি দিয়ে বললেন, তোমাদের দুজনের মধ্যে কিছু বদলে গেছে মনে হয়, আগের মতো নেই। সব ঠিক আছে তো? পায়েলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। শাশুড়ি মায়ের কথায় তার মনে হল হয়তো তিনি কিছু আঁচ করতে পেরেছেন। পায়েল জড়িয়ে জিজ্ঞেস করল, শাশুড়ি মা, আপনি কি কিছু বুঝতে পারছেন? পায়েল আস্তে করে বলল, যখন তার হৃদয় ভয়ে কাঁপছিল, শাশুড়ি মা, আপনি কি কিছু বুঝতে পারছেন? শাশুড়ি মা হালকা হাসি দিয়ে উত্তর দিলেন, না বেটি, তেমন কিছু নয়। শুধু মনে হলো তুমি একটু বদলে গেছ। তোমার মুখের সেই আগের উজ্জ্বলতা নেই। সব ঠিক তো? পায়েল কিছুটা স্বস্তি পেল। সে আস্তে করে বলল, হ্যাঁ শাশুড়ি মা, সব ঠিক আছে, শুধু একটু ক্লান্তি লাগছে। শাশুড়ি মা আর কিছু জিজ্ঞেস করলেন না এবং বিষয়টি সেখানেই শেষ করলেন। তবে পায়েল বুঝতে পারল এখন থেকে তাকে ঈশানের সঙ্গে সম্পর্কটা আরও সাবধানে সামলাতে হবে। প্রতিটা ছোট ঘটনা, প্রতিটা ইঙ্গিত তাকে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছিল। সে জানত যদি এই বিষয়টি বাড়ির অন্য কারো নজরে আসে তাহলে তার জীবন বড় সমস্যায় পড়তে পারে। এদিকে ঈশানও বিষয়টা অনুভব করল। সে বুঝতে পারল
এখন থেকে তার নিজের জায়গা এবং দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হতে হবে। সে পায়েলের থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা করছিল, যাতে বাড়ির শান্তি বজায় থাকে। তবে তার মন পায়েলের প্রতি আরও গভীর আকর্ষণ অনুভব করছিল। এই অনুভূতিটা সে নিজের মধ্যে চেপে রাখার চেষ্টা করছিল। পায়েলের জন্য এই সময়টা খুব আবেগপূর্ণ হয়ে উঠল। সে বুঝতে পারছিল সে ঈশানের প্রতি গভীর ভালোবাসা অনুভব করছে, কিন্তু এই ভালোবাসা তার জীবনের পুরো সমীকরণ বদলে দিতে পারে, এই ভয় তাকে গ্রাস করছিল। কয়েকদিন কেটে গেল, আর পায়েলের একাকিত্ব আরও গভীর হয়ে উঠল। শাশুড়ি মা তার কাজকর্মে ব্যস্ত থাকলেও পায়েলের মনের এই দ্বন্দ্বের কোনো উত্তর ছিল না। ঈশানও ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল, কিন্তু তার হৃদয়ে পায়েলের জন্য অনুভূতিগুলো একই রকম গভীর ছিল। পায়েল দিনরাত নানা দায়িত্ব পালন করতে করতে একরকম ভেঙে পড়ছিল। বাড়ির সমস্ত কাজ সামলানো, শাশুড়ি মায়ের অসুস্থতার দেখাশোনা, সবকিছু মিলিয়ে তার মন আর শরীর যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন পায়েল একা বারান্দায় বসে থাকত। তার চোখের কোণে জমে থাকা অশ্রু কখন যে গাল বেয়ে নেমে আসত, সে নিজেও টের পেত না। তার মনে এক অদ্ভুত শূন্যতা তৈরি হচ্ছিল। একাকিত্ব তাকে গ্রাস করে ফেলছিল। মাঝে মাঝে মনে হতো, কেউ যদি তার পাশে বসে শুধু হাতটা ধরেও রাখত, তাহলেই হয়তো সে আর কাঁদত না। কিন্তু সেই আরামের স্পর্শ কোথাও ছিল না। তার মন বারবার মুকেশের কথা ভাবছিল। মুকেশ যদি এখন ফিরে আসত, তার ক্লান্ত শরীর হয়তো একটু আশ্রয় খুঁজে পেত। চোখ বন্ধ করলেই মুকেশের হাসি মুখটা মনে পড়ত, সেই মুগ্ধতা, সেই ভালোবাসামাখা চোখের চাহনি। পায়েল গভীর শ্বাস নিল। চোখের পানি মুছতে গিয়ে নিজের হাতটা দেখল, শুকনো, খসখসে, কাজের চাপে যত্নহীন। মনে হলো মুকেশ এসে যদি তার হাতটা ধরে বলত, আমি আছি, ভয় পেও না, তাহলে হয়তো এই একাকিত্বের বোঝা একটু হলেও হালকা হতো। পায়েল জানলা দিয়ে রাতের আকাশের দিকে তাকাল। মেঘের ফাঁক দিয়ে জ্বলজ্বল করা তারা যেন তার মনের আকুলতা বোঝার চেষ্টা করছিল। কিন্তু তার জন্য একটাই প্রার্থনা ছিল, মুকেশ ফিরে আসুক, যেন সে তার শক্তির উৎসকে আবার খুঁজে পায়। একদিন সমস্ত কাজ শেষ করে পায়েল নিজের মনে অনেক কিছু ভাবল। অবশেষে সে মুকেশকে ফোন করল। ফোনের ওপারে মুকেশের কণ্ঠ শোনার পর পায়েল আস্তে করে বলল, মুকেশ, আমি খুব একা বোধ করছি। বাড়িতে শুধু শাশুড়ি মা আর ঈশান আছে। শাশুড়ি মা বয়সের কারণে আর তেমন কিছু করতে পারেন না, আর ঈশানের কাজ তো সম্পূর্ণ আলাদা। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তুমি কখন বাড়ি আসবে? কিছুক্ষণ চুপ থাকার পর মুকেশ আস্তে করে উত্তর দিল, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসতে। কিন্তু জানো তো, কাজের চাপ খুব বেশি। তুমি শক্ত হয়ে থাকো, আমি শিগগিরই তোমার কাছে আসব। মুকেশের কথা শুনে পায়েল কিছুটা শান্ত হলেও তার মনের একাকিত্ব পুরোপুরি দূর হয়নি। সে জানত, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য তাকে আরও ধৈর্য ধরতে হবে। পায়েল, তুমি জানো আমি এখানে কাজের জন্য এসেছি, কিন্তু যদি তুমি একাকিত্ব অনুভব করো, আমি তোমার কাছে আসার সর্বাত্মক চেষ্টা করব। তোমাকে আমি খুব ভালোবাসি। মুকেশের কথাগুলো শান্তির ছিল, কিন্তু পায়েলের চাহিদার সেই ভালোবাসা মুকেশ তখন দিতে পারেনি। পায়েল চেয়েছিল মুকেশ যেন সঙ্গে সঙ্গে ফিরে আসে, যাতে সে তার বাহুডোরের শান্তি খুঁজে পায়। কয়েকদিন পর মুকেশ ফোন করল, পায়েল, আমি কাল তোমার কাছে আসছি। প্রস্তুত থেকো। আমি তোমার প্রত্যাশা পূরণ করতে ফিরছি। এই কথায় পায়েলের মন আনন্দে ভরে উঠল। পরের দিন মুকেশ বাসায় ফিরে এলো। তার উপস্থিতি যেন ঘরের পরিবেশ পুরো পাল্টে দিল। দরজায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে পায়েলের চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা দেখা গেল। তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে উঠল, আর তার মনে কেবল মুকেশের আসার অনুভূতি কাজ করছিল। তুমি এসেছ, পায়েল বলল। তার কথায় যেমন আনন্দ ছিল, তেমনি ছিল উষ্ণতা। মুকেশ হাসি দিয়ে সামনে এসে পায়েলকে তার বাহুডোরে জড়িয়ে নিল। পায়েল, তুমি আমাকে কতদিন একা রেখেছিলে, কিন্তু এখন আমি তোমার কাছে এসেছি। আর কোনো দূরত্ব থাকবে না। এরপর মুকেশ পায়েলকে ঘরে নিয়ে গেল এবং তার চোখে চোখ রেখে বলল, তোমার চোখে সেই স্বপ্ন দেখছি যা আমি ভুলে গিয়েছিলাম। আমি ভয় পেতাম যে হয়তো তুমি আমার জীবনের মানে। পায়েল, মুকেশ আস্তে করে বলল। পায়েল মুকেশের উষ্ণ উপস্থিতি অনুভব করল। তার হৃদয়ের স্পন্দন বেড়ে গেল। মনে হলো যেন সময় থমকে গেছে। মুকেশের কাছে থাকার এই মুহূর্তটুকুই তার জীবনের সবকিছু। তোমার থেকে দূরে থাকা আর সম্ভব নয় মুকেশ। তোমার ছাড়া আমি খুব একা অনুভব করি, পায়েল বলল। মুকেশ আস্তে করে পায়েলের চুলে হাত বুলিয়ে দিল, তারপর বলল,
তুমি আমার পৃথিবী, পায়েল। আমি তোমার থেকে কখনো দূরে যেতে পারি না, পায়েল। মুকেশ আর তাদের ছোট সংসারের সঙ্গী ছিল দুইজন, তার শাশুড়ি আর বাড়ির কাজের ছেলে ঈশান। শাশুড়ি তার নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন, আর ঈশান নিজের কাজে ব্যস্ত ছিল। তবে পায়েল আর মুকেশের মধ্যে এক গভীর সম্পর্ক ছিল, যা সময়ের সাথে আরও মজবুত হচ্ছিল। রাতে, যখন শাশুড়ি ঘুমিয়ে পড়েছিলেন, মুকেশ আর পায়েলের কথোপকথনে নতুন আবেগ যুক্ত হল। মুকেশ পায়েলের দিকে তাকিয়ে তার চুলগুলো আস্তে করে সোজা করে দিল। তুমি জানো, তুমি কত সুন্দর, পায়েল। তার কথাগুলো ছিল গভীর ভালোবাসায় ভরা, যেন প্রতিটি শব্দেই অনুভূতির ঢেউ লুকিয়েছিল। পায়েলের চোখে এক ধরনের সুখের আভাস ফুটে উঠল। তার ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি খেলে গেল, যেন মুহূর্তটা ধরে রাখতে চায়। তোমার কারণেই আমি সুখী। তোমার সাথে থাকাই আমার সব শান্তির উৎস, পায়েল বলল। তার গলায় ছিল স্নিগ্ধতা আর আবেগের মিশ্রণ। মুকেশ তার কথার জবাব দিল না, বরং ধীরে ধীরে পায়েলের কাছে এগিয়ে এসে তাকে নিজের বাহুডোরে জড়িয়ে নিল। পায়েলও চোখ বন্ধ করে মুকেশের বুকের কাছে মুখ গুজে দিল, যেন এই আশ্রয়টুকুই তার সব চাওয়া। তোমার এই হাসি আমার জীবনকে পূর্ণ করে তোলে, আর আমি প্রতিদিন তোমার পাশে থাকতে চাই, মুকেশ বলল। তার কণ্ঠে প্রতিশ্রুতির দৃঢ়তা ছিল। পায়েল তখন মুকেশের হাতটা শক্ত করে ধরল, যেন সে কোনোদিনও এই মুহূর্তটাকে হারাতে চায় না। এই ছিল আজকের আমাদের ছোট্ট গল্প। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।